মালিক, মালিক, দুধ দোহানো তো হয়ে গেল, এবার কি করব? কি আর করবি? এবার দুধে পানি মেশাবি। আর বুঝি না তোকে বারবার এই কথাটা কেন যে বলে দিতে হয়। আচ্ছা ঠিক আছে মালিক, আমি এক্ষুনি দুধে জল মেশাচ্ছি। এরপর কালু জল আনতে চলে যায় আর রমেশ বিছানায় গিয়ে বসে। জমিদার অনেক ধনী ব্যক্তি ছিল আর জমিদারের পাশাপাশি বাজারে তার অনেক বড় দোকানও ছিল আর গোয়াল ভরা গরুও ছিল তার। এই সবকিছুই রমেশকে ধনী বানিয়েছে, কিন্তু রমেশ ছিল ধান্দাবাজ। এই যে কালু দাদা, দুধে কি তুমি জল মেশাও নাকি গো? দুধ থেকে কোনো স্বাদ পাওয়া যায় না। কি যে বলিস না ফুলি, দুধে জল মেশালে কি মালিক আমাকে আস্ত রাখতো? আমার তো মনে হয় কি তোর মুখেই সমস্যা। আমার মুখে সমস্যা নেই, বুঝেছো? তোমার দুধেই সমস্যা আছে। আর তুমি যদি এভাবে দুধ বিক্রি করতে শুরু করো তাহলে কিন্তু আমরা আর কেউই তোমার কাছ থেকে দুধ কিনবো না, এই আমি বলে দিলাম। না কিনলে নাই, আমার খরিদ্দারের অভাব নাই, বুঝলি? এ কথা বলে কালু ফুলির মুখে জামা ঘষে দেয় আর ফুলি একটা কথা না বলে সেখান থেকে চলে যায়। ফুলি অনাথ একজন মেয়ে। ফুলির সামান্য কিছু জমি রয়েছে, সেই জমিতে সবজি চাষ করে ফুলির কোনো রকমে দিন চলে যায়। হায় হায়, এ কি সর্বনাশ হয়ে গেল! আমার জমিতে একটা সবজিও নেই কেন? কালই তো আমি জমি ভর্তি সবজি রেখে গেলাম, তবে এই সর্বনাশটা আমার কে করলো? এরপর ফুলি কাঁদতে কাঁদতে রমেশের বাড়িতে যায় আর রমেশকে সব কথা খুলে বলে। সবই তো শুনলেন কাকা বাবু, এবার আমায় কিছু টাকা ধার দিন, না হলে যে আমাকে না খেয়ে মরতে হবে আর জমিতে ফসলও বুনতে পারবো না। তুই তো আমার দুধের প্রতিবাদ করতে এসেছিলি তাই না, যে আমার দুধে নাকি জল মেশানো, আর আজকে আমার কাছে এসেই তোকে হাত পাততে হলো, দেখলি তো? এই শোন, তোর তো তেমন ধন সম্পদ নেই, তো তোকে আমি কোন ভরসাতে টাকাটা ধার দেবো বলতো? তার চেয়ে তোকে বরং একটা বুদ্ধি দেই, তোর জমিটা তুই আমাকে দিয়ে দে, তার বদলে না হয় তোকে আমি একটা গাভী দিয়ে দেবো, তাহলে তোকে আর অন্য কোনো কাজ খুঁজতে হলো না, তুই গাভীর দুধ বিক্রি করে নিজের খরচ চালিয়ে নিলি। রমেশের এমন কথা শুনে ফুলি বাধ্য হয়ে রাজি হয়ে যায় আর দলিলে টিকসই দিয়ে তার জমিটা রমেশকে দিয়ে দেয়। এই তো লক্ষ্মী মেয়ের মতো কাজ। কালো কালো, এই সাদা গাভীটা ফুলিকে দিয়ে দে তো। রমেশের কথা মতো কালু সাদা গাভীটা এনে ফুলিকে দেয় আর ফুলি গাভীটা নিয়ে সেখান থেকে চলে যায়। নাদান বাচ্চা আমাকে নিয়ে এসেছিল সমালোচনা করতে, দিলাম তো ভালো করে। ওই গাভী হলো মন্দা, না দেবে বাচ্চা আর না হবে দুধ। হ্যাঁ দেখবি আমার কাজের সমালোচনা করার ফল এবার কি হয়। এর আগে যারা আমার সাথে লাগতে এসেছিল তাদেরকেও আমি এমন শিক্ষাই দিয়েছি। লোকজনকে ঠকিয়ে রমেশ এভাবে খুশি হতো আর এমন ধান্দাবাজি করে রমেশ এত ধনী হয়েছে। আর রমেশের এসব কাহিনী স্বর্গে বসে প্রকৃতি পরি দেখছিল। রমেশ, এতদিন তুই অনেক লোককে ঠকিয়েছিস, অনেককে ফাঁদে ফেলেছিস, কিন্তু আর নয়, তোর ভাগ্যেই ফুলিকে ধনী বানাবো। তুই এখন শুধু আফসোস করবি, শয়তান রমেশ। এরপর প্রকৃতি দেবী ফুলির পক্ষ নেয় আর ফুলি সেই গাভীটিকে নিয়ে তার বাড়িতে বেঁধে রাখে আর হতাশ হয়ে গাভীকে রেখে মাটিতে বসে পড়ে। আমার কাছে এখন সবটা পরিষ্কার হয়ে গেছে, এই সবকিছু পরিকল্পনা ওই রমেশ কাকুর। কিন্তু এখন আমি কি করব? আমার কাছে তো কোনো টাকা পয়সা নেই, আমি এবার কি করব? আর এই গাভীকে এবার কি খাওয়াবো? এবার গাভীর দুধই একমাত্র ভরসা আমার। এরপর ফুলি গাভীকে নিয়ে ঘরে যায় আর পরের দিন সকালে আশ্চর্যজনক ঘটনা ঘটে। হে কি, এসব আমি কি দেখছি? আমার কাছে তো সোনার ডালিম ধরেছে, আমার দিকে বুঝি প্রকৃতি দেবী তাকিয়েছেন। তবে এই সোনার ডালিমের কথা যদি 5 কান হয়ে যায় তাহলে যে বিপদ হবে। ও নিয়ে তুমি ভেবো না তো, আমি এই ডালিম গাছ পাহারা দেব। তুমি যখন আমার দায়িত্ব নিয়েছো তখন তোমার এসব পাহারা দেওয়ার দায়িত্ব আমার। আমি তোমাকে দুধ না দিতে পারি, কিন্তু তোমার সম্পদ রক্ষা করতে পারবো। তোর কথা শুনে আমি বিশ্বস্ত হলাম রে। তুই গাভী হলে কি হবে, তুই আমার বন্ধু, বিশ্বস্ত বন্ধু। কিন্তু আমি এটাই ভাবছি, এই সাধারণ গাছে সোনার ডালিম এলো কোথা থেকে? তুমি এখন এই সোনার ডালিম নিয়ে বাজারে যাও, বিক্রি করে তোমার আর আমার খাবার কিনে আনো তো।
এরপর ফুলি গাছ থেকে দুটো সোনার ডালিম পেড়ে নিয়ে বাজারের দিকে যেতে থাকে, আর গাভী সোনার ডালিম গাছ পাহারা দিতে থাকে। এভাবে অল্প কিছুদিনের মধ্যে ফুলি সোনার ডালিমের সাহায্যে ধনী হয়ে যায়, আর এসব খবর গ্রামবাসীরা জানতে পারে। মালিক, আপনি এখানে বসে খবর পড়ছেন, আর ওদিকে তো ঘটনা ঘটে গেছে। ফুলি তো সোনার ডালিম দিয়ে বড়লোক হয়ে গেল। এই কি বলছিস রে কালু? সোনার ডালিম আবার হয় নাকি? এমন কথা শুনে তো রমেশের হাত থেকে খবরের কাগজ পড়ে যায়। শোন কালু, এসব আমাকে কি শোনালি কালু? শোন, তবে আর দেরি না করে জলদি কাজে লেগে পড়। এরপর রমেশ কালুকে তার পরিকল্পনা মতো বুদ্ধি শিখিয়ে দেয়, আর রাত হতেই কালু সেই ডালিম চুরি করতে যায়। আরে তুমি এখানে ডালিম চুরি করতে এসেছো তাই না? তুমি তো আবার মালিকের পোষা চোর। ভুলেও এদিকে এসো না, কিন্তু সিংহের গুতোয় তোমার কোমর ভেঙে দেব। তুই আমাকে শাসাচ্ছিস? শোন, তোকে কি করে সাহায্য করতে হয় তা আমার জানা আছে। একথা বলে কালু গাভীর দিকে এগিয়ে যায়, আর তখনই গাভী কালুকে শিং দিয়ে জোরে গুঁতো দেয়। অনেক অত্যাচার সহ্য করেছি, কিন্তু আর না। আমার দায়িত্ব আমি সঠিকভাবে পালন করব, আর এই ডালিম গাছ রক্ষা করার দায়িত্ব আমার। গাভীর কথা শুনে কালু মুখ বেঁকিয়ে চলে যায়, আর রমেশকে সব কথা খুলে বলে। কি ওই গাভীর এত বড় সহজ? তবে চল, এবার তোর সাথে আমিও যাব। এর পরের রাতে রমেশ ও কালু দুজনেই সোনার ডালিম চুরি করতে যায়, আর গাভী আবারও তাদেরকে বাধা দেয়। আর এতে রমেশ ক্ষেপে যায়, আর রমেশ ছুরি বের করে। তুই আমাকে বাধা দিচ্ছিস? তুই কি সব পূর্বের কথা ভুলে গেছিস নাকি রে? তবে তোকে মেরেই এখন আমি ডালিম চুরি করব। এ কথা বলে রমেশ ছুরি নিয়ে গাভীর কাছে যায়, আর গাভীর লেজটা ছুরি দিয়ে কেটে ফেলে, আর গাভী জোরে চিৎকার করতে থাকে। গাভীর চিৎকারে ফুলির ঘুম ভেঙে যায়, আর ফুলি বাইরে চলে আসে। লেজ কাটা গাভী আর ডালিম গাছ। আর কাকা বাবু, আপনি কি তবে আমার ডালিম গাছ চুরি করতে এসেছিলেন, আর এই গাভীর লেজ কেটে ফেলেছেন? শুধু তোর লেজ কেটেছি, এবার তোর পেটে ছুরি ঢুকিয়ে দেবো। আমাকে ও বাধা দিতে আসে? রমেশের কথা শেষ হতে না হতেই সেখানে প্রকৃতি পড়ে চলে আসে, আর রাগান্বিত হয়ে বলে, সে সুযোগ আর তুই পাবি না। তার আগেই আমি তোকে ভস্ম করে দেব। তোর পাপের খরা যে পূর্ণ হয়েছে। এরপর প্রকৃতি পরি তার জাদু বলে রমেশ ও কালুকে ভস্ম করে দেয়, আর ফুলি হাঁটু গেড়ে হাত জোর করে প্রকৃতি দেবীর সামনে বসে পড়ে। মা, এসব কি হচ্ছে? বৎস, যা যা হয়েছে সব আমার কারণেই হয়েছে। তুই শান্ত হ। সবকিছু যখন আমি তোকে দিয়েছি, তবে রক্ষা করার দায়িত্ব আমার। এরপর প্রকৃতি দেবী তার জাদু করে গাভীর লেজ ঠিক করে দেয়, আর তার রক্ত পড়া বন্ধ হয়ে যায়। আর চিন্তা নেই বৎস, এই গাভী এখন জাদু শক্তির অধিকারী, আর এই ডালিম গাছ এখন থেকে এই পাহারা দেবে। লেজ কাটা এই গাভী ডালিম গাছের রক্ষক হয়ে থাকবে। এরপর প্রকৃতি দেবী উধাও হয়ে যায়, আর ফুলি তার লেজ কাটা গাভীকে জড়িয়ে ধরে। এরপর থেকে ফুলি ওই লেজ কাটা গাভী আর ডালিম গাছ নিয়ে অনেক সুখে শান্তিতে দিন কাটাতে শুরু করে। এক গ্রামে বাস করত এক কৃষক। তার দুটো বলদ ছিল, সেগুলো দিয়েই সে জমিতে চাষবাস করত। কিন্তু একদিন কৃষকের বলদ দুটো মারা যায়, ফলে কৃষক তার জমিতে আর চাষ করতে পারে না। এরপর থেকেই তাদের সংসারে অভাব অনটন শুরু হয়। একদিন কৃষক তার বউকে ডেকে বলল, গিন্নি, এভাবে তো আর চলা যায় না। ছেলে মেয়েগুলো না খেয়ে খালের বলদ দুটো মারা গেল। এদিকে এলাকায় তেমন কোনো কাজও পাচ্ছি না, যেটা করে দুটো পয়সা আয় করতে পারবো। কি যে করি বলো তো? আমি বলি কি, এবার গ্রামের মায়া ত্যাগ করে শহরের দিকে যাও। শুনেছি সেখানে অনেক কলকারখানা, সেখানে নিশ্চয়ই তুমি কোনো একটা কাজ পাবে। ঠিক বলেছ গিন্নি, আমিও তাই ভাবলাম। তাহলে কাল সকালে শহরের দিকে রওনা দিব। আমি আগে যাই, আর তুমি এই কয়েকদিন ছেলেগুলোকে নিয়ে গ্রামেই থাকো। কাজ পেলে আমি এসে তোমাদেরকে নিয়ে যাব। পরের দিন সকালে কৃষক শহরের দিকে যাত্রা শুরু করলো। শহর ছিল অনেক দূর, আর তার মধ্যে রাস্তা ছিল বনের ভেতর দিয়ে। এরপর সে হাঁটতে শুরু করলো। হাঁটতে হাঁটতে সে এক গাছের নিচে সাধু বাবাকে বসে থাকতে দেখলো। সাধু বাবাটি তাকে দেখে বলল, বাবা, দুদিন ধরে কিছু খাইনি, আর এই বনে তেমন কোনো ফলমূলও নেই যে তা খাবো। তুমি কি আমাকে দুটো খেতে দিবে?
নিশ্চয়ই নিশ্চয়ই, আমার কাছে কিছু খাবার আছে, আপনি তাই খান। এই বলে কৃষক তার সঙ্গে নিয়ে আসা খাবারগুলো সাধু বাবাকে দিল। সাধু সেগুলো তৃপ্তি সহকারে খেয়ে বলল, তুমি আমাকে আজকে নিজের খাবার খেতে দিলে, তোমার মতো এমন মানুষ আর হয় না। আমি তোমার উপর অনেক সন্তুষ্ট হয়েছি বাবা। আমি তোমাকে একটা বর দিচ্ছি, তোমার পরিবারে কোনোদিন খাবারের অভাব থাকবে না। কিন্তু কিভাবে পাবো সেই খাবার, তা যদি একটু বলে দিতেন। শোনো বাছা, তোমার বাড়ির দক্ষিণ পাশে একটা কুয়ো কাটবে, এখানে প্রতি রাতে বালতি ফেললেই তেল উঠে আসবে। কিন্তু সাবধান, সেখানে দিনে নয়, কেবলমাত্র রাতেই ফেললেই তেল পাবে, আর প্রতি রাতেই মাত্র একবার সেখান থেকে তেল তুলতে পারবে। সাধু বাবার কথা শুনে কৃষক বাড়ি চলে আসলো। আর বাড়ি চলে এসে তার স্ত্রীকে সব কথা খুলে বলল। এর কিছুক্ষণ পর কৃষক ও তার স্ত্রী বাড়ির দক্ষিণ পাশে কুয়ো কাটতে শুরু করলো। কুয়ো কাটা শেষ হলে কৃষক সেখানে বালতি ফেললো। বালতি ফেলতেই কৃষক তো অবাক, সেখানে তেল একদম চকচক করছে। দেখলে গিন্নি, বললাম না সাধু বাবার কথা মিথ্যে হতে পারে না। এখন দেখলে তো? হ্যাঁ গো হ্যাঁ, এখন থেকে আমাদের আর কোনো দুঃখ কষ্ট থাকবে না। তুমি কাল সকালে এই তেল বাজারে নিয়ে বিক্রি করো। পরের দিন কৃষক এই তেল বাজারে নিয়ে গিয়ে বিক্রি করলো। এরপর থেকে প্রতি রাতে তারা কুয়ো থেকে তেল তুলতো আর সকালে সেই তেল বাজারে বিক্রি করত। এভাবে কিছুদিন যাওয়ার পর কৃষকের অবস্থার আস্তে আস্তে উন্নতি হলো। বাড়িতে পাকা ঘর তুললো, গিন্নিকে সোনার গহনা বানিয়ে দিল। কিন্তু কৃষকের সেই সুখ আর বেশি দিন স্থায়ী হলো না। একদিন রাতে কৃষক বাড়ি ছিল না। কৃষকের স্ত্রী গেল কুয়ো থেকে তেল তুলতে। সে ভাবলো প্রতিদিন তো এক বালতি করে তেল তুলি, আজ না হয় 2 বালতি তুলবো। সেই তেল বাজারে বিক্রি করলে দ্বিগুণ টাকা পাবো। এই বলে কৃষকের লোভী বউ দ্বিতীয়বার কুয়োতে বালতি ফেললো। কিন্তু হায় হায় রে, বালতি খালি উঠলো, কুয়োতে আর তেল নেই। কুয়োতে তেল শেষ হয়ে গিয়েছে। আর তা দেখে কৃষকের বউ কান্না করতে শুরু করলো। গো, কে কোথায় আছো গো? আমার যে সর্বনাশ হয়ে গেল গো, লোভে পড়ে আজ সর্বশান্ত হয়ে গেলাম। কৃষক বাড়ি ফেরার পর বউ তাকে সব কথা খুলে বলল। কৃষক বলল, চিন্তা করো না গিন্নি, যা হবার তা তো হয়ে গেছে। আমি আবার সেই সাধু বাবার কাছে যাব, তিনি কোনো না কোনো একটা উপায় বলে দেবেন। তবে তাই যাও, আর দেরি করো না, এক্ষুনি সেই বনে যাও। এরপর কৃষক সেই সাধু বাবার সন্ধানে বের হলো। খুঁজতে খুঁজতে সেই বনে গিয়ে আবার সাধু বাবাকে দেখতে পেল। তিনি কৃষকের সব কথা শুনলেন আর বললেন, বাবা, আমার তো এখানে কিছু করার নেই। আমি তো তোমাকে মাত্র একবার তেল তুলতে বলেছিলাম, কিন্তু তোমরা আমার কথার বরখেলাপ করেছো। বাবা, আমার স্ত্রী ভুলে এই কাজ করে ফেলেছে। আমরা এখন সর্বশান্ত, আপনি একটা পথ বলে দিন। পথ একটা আছে, তোমাদের পাতালপুরীতে যেতে হবে। সেখানে গিয়ে দেখবে এক বুড়ি ঘানি থেকে তেল বের করছে, তোমরা তার কাছে যাও। কিন্তু পাতালপুরীতে যাব কিভাবে? দয়া করে সেখানে যাওয়ার পথটা বলুন। কুয়োর নিচে একটা দরজা আছে, আর সেখান থেকেই পাতালপুরীর কাছে যেতে হবে। তারপর কৃষক সাধুর কাছ থেকে বিদায় নিয়ে বাড়ি ফিরলো এবং সব কথা তার স্ত্রীকে খুলে বলল। বুঝলে গিন্নি, এবার পাতালপুরীতে যেতে হবে। সেখানে গিয়ে বুড়িকে ধরা ছাড়া আর কোনো পথ নেই। তাহলে সেখানেই যাও, না হলে আর গতি থাকবে না, ছেলে মেয়েগুলো যে না খেয়ে থাকবে। এরপর কৃষক দড়ি বেয়ে কুয়োতে নামলো আর কৃষকের বউ দড়ি ধরে কুয়োর পাশে দাঁড়িয়ে রইল। কৃষক সেখানে নেমে দেখলো কুয়োর নিচে একটি ছোট্ট দরজা। সে সেই দরজা খুলে ভেতরে ঢুকলো। সেখানে গিয়ে কৃষক তো অবাক, কত সুন্দর দেশ, বড় বড় পাহাড়, পাহাড় থেকে ঝর্ণা বইছে। সেখানে হাঁটতে হাঁটতে কৃষক একটা কুঁড়ে ঘরের সামনে গিয়ে দাঁড়ালো। সেখানে গিয়ে দেখলো এক বুড়ি কাঁথা সেলাই করছে। কৃষক তাকে বলল, বুড়িমা, আমি পাতালপুরে বুড়ির কাছে যাব, কিন্তু তার বাড়িতে যাওয়ার রাস্তাটা কোন দিকে বলতে পারবেন? আমি পাতাল বুড়ি। বাচ্চা, তুমি কে? আমার কাছে কেন এসেছো? কৃষক তখন বুড়িকে সব কথা খুলে বলল। বুড়ি তা শুনে বলল,
এখান থেকে তেল আর পাবে না বাছা, তেলের নদী তো শুকিয়ে গেছে। আগে কুয়োর তেল বিক্রি করে আমার সংসার চলতো বুড়িমা, এখন যদি তেল না পাই তাহলে আমার ছেলেমেয়েরা না খেয়ে যে মরবে। আপনি একটা উপায় বলে দিন মা। উপায় একটা আছে, আমি তোমাকে কতগুলো সূর্যমুখীর বীজ দিচ্ছি, সেগুলো তুমি তোমার জমিতে চাষ করো। সেখান থেকে তুমি যে তেল পাবে তা বিক্রি করে তুমি আবার তোমার সংসার চালাতে পারবে। তবে বাচ্চা, সেই ক্ষেতে মেঘপুরি থেকে ঘাস খেতে এক গাভী আসবে, তুমি কখনো তাকে তাড়িয়ে দিও না। ঠিক আছে বুড়িমা, আপনার কথা মনে থাকবে। এই বলে কৃষক বুড়ির কাছ থেকে সূর্যমুখীর বীজ নিয়ে উপরে উঠে আসলো। গিন্নি সব শুনে বলল, তাহলে আর দেরি কেন, চলো আমরা আজই জমিতে বীজ বুনে ফেলি। ঠিক বলেছ গিন্নি, আর দেরি নয়, চলো তাহলে আমরা বীজগুলো জমিতে ছিটিয়ে দিই। তারপর কৃষক আর তার বউ মিলে বীজগুলো রোপণ করলো। কয়েকদিন পর সেখান থেকে চারা বের হলো। এর কিছুদিন পর চারা বড় হয়ে তাতে ফুল ধরলো। তারপর সেই ফুল থেকে তেল বের করে কৃষক বাজারে বিক্রি করা শুরু করলো। এভাবে বেশ কিছুদিন যাবার পর কৃষকের অবস্থা আবার আগের মতো সচ্ছল হলো। একদিন ভোরে কৃষকের বউ দেখতে পেল তাদের জমিতে একটি গাভী ঘাস খাচ্ছে। তিনি গাভীটির কাছে যেতেই গাভীটি আকাশে উড়ে গেল। এই কথা সে গিয়ে কৃষককে বলল, হ্যাঁ গো শুনছো, তেলের খেতে একটা সাদা গাভী দেখে এলুম। আমি দেখতেই আকাশে উড়ে চলে গেল। আর গাভী গো এটা? এই গাভীকে ধরতে যেও না গিন্নি, এই গাভী মেঘপুরি থেকে এসেছে। শুনেছি মেঘপুরীতে নাকি অনেক মোহর আছে, চলো আমরা গিয়ে সেগুলো নিয়ে আসি। তা না হয় বুঝলাম, কিন্তু কিভাবে যাবে? কিভাবে আবার, গাভীর পিঠে চড়ে। পরদিন রাতে কৃষক ও তার বউ গিয়ে খেতে লুকিয়ে থাকলো। ভোর হতেই সেই গাভী আসলো ঘাস খেতে। যেই না গাভী ঘাস খেতে আমলো, তখনই তারা দুজন মিলে গাভীর লেজ চেপে ধরলো। বুঝতে পেরে গাভীটি আকাশে উড়তে শুরু করলো। গাভী তাদের উড়িয়ে নিয়ে চললো মেঘপুরীতে। এক সময় কৃষকের স্ত্রী বলল, হ্যাঁ গো শুনছো, এত এত সোনার মোহর নিয়ে আসবে কি করে? সাথে বস্তা নিয়েছো তো? নিয়েছি গো নিয়েছি, এ নিয়ে তুমি ভেবো না। কতগুলো মোহর নেবে গো? তখন কৃষক বলে উঠলো, এই যে এতগুলো। দেখাতে গিয়ে লোভী কৃষক ও তার স্ত্রী মাটিতে পড়ে গেল। আর গাভী উড়ে চলল মেঘপুরীতে। বিনোদপুর শহরে বাস করত নিপা নামের এক মেয়ে। নিপা তার মা সারদার সাথে থাকতো। সারদা সারাদিন লোকের বাড়িতে বাড়িতে কাজ করে বেড়াতো, আর সারাদিন কাজ করে যা টাকা পেত তা দিয়ে দু মা মেয়ের সংসার চলতো। একদিন সারদা এক বাড়িতে কাজ করতে গিয়েছিল। কি ব্যাপার সারদা, আজকে তুমি কাজ করতে আসতে এত দেরি করলে যে? তুই জানিস না আমার তাড়াতাড়ি অফিসে যেতে রেডি হতে হয়? যা তাড়াতাড়ি গিয়ে কাজ কর। আর শোন, আজকের মতো যদি তুই অন্যদিন দেরি করে আসিস তাহলে কিন্তু আমি তোকে আর কাজেই রাখবো না, এই আমি বলে দিলাম। আসলে মালকিন, আমার মেয়েটার অনেক জ্বর এসেছে, আমাকেও ছাড়ছিলই না মালকিন, তাই ওকে বুঝিয়ে সুঝিয়ে রেখে আসতেই একটু দেরি হয়ে গেছে। আর আজকের পর থেকে আমার কাজে আসতে আর কোনোদিন দেরি হবে না মালকিন। আজকের জন্য আপনি আমাকে ক্ষমা করে দিন মালকিন। আরে হয়েছে হয়েছে, যা গিয়ে কাজ কর, এমনিতেই দেরি করে এসেছিস, আবার আমার মুখের উপরে কথা বলছিস। তা বলছি এখান থেকে। এরপর মালতী বাড়ির সমস্ত কাজ করে, আর বাড়ি যাওয়ার সময় দেখে তার মালকিন আর তার মেয়ে অনেক ভালো ভালো খাবার খাচ্ছে। মালকিন, আজ আমাকে আপনাদের একটু ভালো খাবার দিবেন? আজকে আমার মেয়েটার অনেক জ্বর এসেছে মালকিন, তাই আপনি যদি আজকে একটু ভালো খাবার দিতেন আমি আমার মেয়েটাকে খাওয়াতাম মালকিন। আসলে মালকিন, মেয়েটা কাল সারাদিন কিছুই খায়নি, তাই বলছিলাম আর কি। আর বলছিলাম কি মালকিন, কালকের কাজের টাকাটা আপনি আমাকে আজকেই দিয়ে দিন। মালতীর এমন কথা শুনে তার মালকিন অনেক রেগে যায়। এই গরিব ছোট লোক কোথাকার, তুই আমাদের বানানো খাবার তোর মেয়ের জন্য নিয়ে যেতে চাইছিস? তোর এত বড় সাহস! তুই যা এখান থেকে,
তোকে কোনো খাবার দেওয়া হবে না। আবার তুই আজকের কাজের জন্য টাকা চাইছিস? তুই তো আজকে এমনিতে কাজ করতে দেরি করে এসেছিস, তাই আমি তোকে আজ একটা টাকাও দেব না। ঠিক আছে মালকিন, আমি আপনার কাছে খাবার চাবো না, কিন্তু আজকের কাজের টাকাটা আপনি দিয়ে দিন মালকিন। আমি যে সেই টাকা নিয়ে গিয়ে আমার মেয়ের জন্য ওষুধ কিনে নিয়ে যাব। মালকিন, গরিবের উপর একটু দয়া করুন মালকিন। এভাবে মালতী টাকার জন্য তার মালকিনের হাতে পায়ে ধরে, কিন্তু তবুও তার মালকিন তাকে কোনো টাকা না দিয়ে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেয়। আর মালতী কাঁদতে কাঁদতে বাড়ি চলে যায়। আর জ্বরে পড়ে থাকা নিপা সারাদিন না খেয়ে থাকে। আর এভাবে মামের দিন কাটতে থাকে। মা মা জানো, কাল আমি একটু অনিতা দিদির সাথে খেলতে গিয়েছিলাম। যে না একটু বলেছি, দিদি আমিও তোমার সাথে একটু খেলবো, আর অমনি দিদি আমাকে ঘাড় ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিয়েছে মা। আর বলেছে আমরা নাকি অনেক গরিব ছোট লোক, এইসব বলেছে মা। আর মা, আমি যখন মাটিতে পড়ে গিয়েছিলাম তখন আমি অনেক ব্যথা পেয়েছিলাম মা। আহারে সোনা, ওরা তোকে ধাক্কা মেরেছে, তুই আর ওদের সাথে খেলতে যাস নে মা। আর এখন থেকে তুই একা একাই খেলবি, আর আমি বাড়িতে আসলে না হয় আমি তোর সঙ্গে খেলবো। সত্যি বলছো মা, তুমি আমার সাথে খেলবে? তুমি আমার লক্ষ্মী মা। ও তোমাকে তো একটা কথা বলতে ভুলে গেছি মা, আজ মিনতি মাসিরা না মা মাছ রান্না করেছিল, কি যে গন্ধ বেরিয়েছিল, তোমাকে বলতেই যে আমার জিভেতে জল এসে যাচ্ছে মা। মা কতদিন হলো মাছ খাই না, মা আজকে একটু মাছ নিয়ে আসবে মা। ঠিক আছে রে মা, আমি আজকে কাজ করে যা টাকা পাবো তাই দিয়ে তোর জন্য একটা বড় মাছ নিয়ে আসবো। তুই এখন বাড়িতেই থাক মা, আমি এখন কাজ করতে গেলাম। এই বলে মালতী কাজ করতে চলে যায়। আর কাজ করে যে টাকা পায় তা দিয়ে একটা বড় মাছ কিনে নিয়ে আসে। আর মাছ দেখে তো নিপা অনেক খুশি হয়। আর তারপর মালতী মাছটাকে রান্না করে রেখে নিপাকে ডাকতে যায় খাবার খাওয়ার জন্য। আর এসে দেখে সবগুলো মাছ বিড়াল খাচ্ছে, আর এক টুকরো মাছ মাটিতে পড়ে আছে। এটা দেখে নিপা অনেক কান্না করতে থাকে। মা, ও মা, দেখলে মা, বিড়াল আমাদের সব মাছ খেয়ে ফেললো। এখন আমরা কি দিয়ে ভাত খাবো? ভগবান কি আমাদের এসব কষ্ট দেখতে পাচ্ছে না মা? মা, আমি ওই পড়ে থাকা মাছটাই খাবো মা। এরপর মালতী নিপাকে অনেক বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু তবুও নিপা সে পড়ে থাকা মাছটাই খায়। আর কাঁদতে কাঁদতে বাইরে চলে যায়। মেয়ের এমন কষ্ট দেখে মালতী মনে মনে বলে, হায় রে ভগবান, আমি যে এমন কষ্ট আর সহ্য করতে পারছি না। তুমি কেন আমাদের এমন গরিব বানালে ভগবান? আমি কি দোষ করেছিলাম? তুমি আমাদের দিকে একটু তাকাও ভগবান, আমি যে সব কষ্ট আর সহ্য করতে পারছি না। আর এভাবে 2-3 দিন কেটে যায়। একদিন সকালবেলা মালতী কাজে যাবে জন্য রেডি হচ্ছিল, আর তখন তার সাথে যাওয়ার জন্য নিপা অনেক বায়না করছিল। আর মালতীও নিপাকে নিয়ে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। এরপর মা মেয়ে পথে হাঁটছিল, আর মালতী হঠাৎ করে দেখে সে যে মালকিনের বাড়িতে আগে কাজ করত তার মেয়ে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে। আর মালতী নিজের জীবন বাজি রেখে দৌড়ে রাস্তার মাঝখান থেকে সেই মেয়েটাকে বাঁচিয়ে নিয়ে আসে। আর তখনই সেখানে ওই মালকিন চলে আসে। এ কি মালতী, আমার মেয়ে তোর কাছে কি করে এলো? ও তো আমার সাথেই দোকানে দাঁড়িয়ে ছিল। এরপর মালতী মালকিনকে সব কথা খুলে বলে। সব শুনে মালকিন অনেক অবাক হয় আর বলে, হ্যাঁ রে মালতী, আমি তোকে কত অপমান করে আমার বাড়ি থেকে বের করে দিয়েছিলাম, আর সেই তুই কিনা আজ আমার মেয়েকে বাঁচালি। তুই আমাকে মাফ করে দিলে মালতী। তুই এখন থেকে আমার সাথে আমাদের বাড়িতেই থাকবি, আর এখন থেকে তোর আর তোর মেয়ের দায়িত্ব আমি নিলাম। এসব কথা শুনে মালতী আর নিপা অনেক খুশি হয়। আর এরপর থেকে মালতী আর নিপা সেই বাড়িতেই থাকে, আর সেই মালকিনের সাথেই তারা অনেক সুখে শান্তিতে দিন কাটাতে থাকে।
সেনাপতি, অরুণাচল রাজ্যের রাজার আমন্ত্রণে আমাকে সেখানে যেতে হবে। তাই আমি যতদিন না ফিরছি আমার এই রাজ্যের দায়িত্ব আর আমার 3 কন্যার দায়িত্ব আমি তোমাকে দিয়ে যাচ্ছি। আশা করি তুমি তোমার দায়িত্ব সঠিকভাবেই পালন করবে। যথাজ্ঞা মহারাজ, আমি আপনার বিশ্বাসের মর্যাদা রাখবো। আপনি নিশ্চিন্তে যাত্রা করুন। এরপর রাজা চন্দ্রদেব সেন বেরিয়ে পড়ে। রাজা চন্দ্রদেব বিজয়গড়ের রাজা ছিলেন। রাজার প্রাসাদ আলো করেছিলেন তার 3 কন্যা, মেঘমালা, আলোকমালা আর উর্মিমালা। এমন একটা সুযোগই তো আমি খুঁজছিলাম। রাজা মশাই কবে ফিরবেন সে কথা তো তিনি বলেননি, আর এই সুযোগে আমি আমার পথের কাঁটাকে সরিয়ে দেব, আর আমি হব এই রাজপ্রাসাদের রাজা। রাজপ্রাসাদের বিধান অনুযায়ী রাজার যদি কোনো উত্তরসূরি না থাকে তাহলে তো তার পরিবর্তে সেনাপতি রাজ্যের রাজা হয়, আর আমি এই সুযোগটাকেই কাজে লাগাবো। এরপর সেনাপতি রাজার 3 কন্যাকে সরানোর পরিকল্পনা করতে থাকে। সেনাপতি একজন কালো জাদুকর ছিল, আর সেনাপতি স্বয়ং রাক্ষস মাতার কাছ থেকে কালো জাদু শিখেছিল। এই তো রাত গভীর হয়েছে আর রাজপ্রাসাদও একদম ফাঁকা, আর এই সুযোগে আমার কাজটা আমাকে সেরে নিতে হবে। এ কথা বলে সেনাপতি 3 কন্যার ঘরে যায়, কিন্তু ততক্ষণেও 3 কন্যা ঘুমায়নি। কি ব্যাপার সেনাপতি মশাই, আপনি এত রাতে আমাদের কক্ষে, আর তাছাড়া আপনি আমাদের অনুমতি ব্যতীত এই কক্ষে কেন প্রবেশ করেছেন? ক্ষমা করবেন রাজকুমারী, আমি ভেবেছিলাম এত রাতে আপনারা 3 জনই ঘুমিয়ে পড়েছেন, কিন্তু আপনারা যে জেগে আছেন সে কথা আমি জানতাম না। আসলে বাবা তো প্রাসাদে নেই, তাই বাবাকে নিয়ে 3 বোন কথা বলছিলাম। সে যাই হোক, এবার আপনি এখান থেকে চলে যান, আর এরপর থেকে আমাদের অনুমতি ব্যতীত এই কক্ষে কখনো প্রবেশ করবেন না। এরপর তো আপনারা প্রাসাদে থাকবেনই না, তাহলে আবার অনুমতি কিসের? আপনাদের এত অহংকার আমি আজ চূর্ণ বিচূর্ণ করে দেব। এ কথা বলে সেনাপতি 3 কন্যার ওপর কালো জাদু প্রয়োগ করে, আর 3 কন্যা মুহূর্তে 3টি কলা গাছে পরিণত হয়। আর সেনাপতি কলা গাছ 3টিকে কাঁধে নিয়ে প্রাসাদের বাইরে চলে যায়। আর হাঁটতে হাঁটতে সেনাপতি বলে, আমি চাইলেই 3 কন্যাকে হত্যা করতে পারতাম, কিন্তু এটা করলে যে রাজামশাই আবার আমাকে সন্দেহ করত, তাই তো এই 3 কন্যাকে আমি কলা গাছ বানিয়ে দিলাম। তবে কলা গাছ 3টিকে আমি এমন জায়গায় রোপণ করব যে রাজামশাই কখনো খুঁজে পাবে না। এভাবেই 3 কলা গাছ নিয়ে সেনাপতি রাতের অন্ধকারে পথ চলছিল, আর হঠাৎই সেনাপতি একটা পুরনো কুঠির দেখতে পায়। এটাই সঠিক জায়গা, যা কখনো রাজামশাইয়ের কল্পনাতেই আসবে না, আর সন্দেহ করার মতো কোনো উপায়ও থাকবে না। এসব কথা বলে সেনাপতি সেই কুঠিরের উঠোনে যায়, আর সেই উঠোনে কলা গাছ 3টি রোপণ করে দেয়, আর প্রাসাদে ফিরে যায়। ওই কুঠিরটি ছিল স্বপ্না নামের একটি মেয়ের কুঠির। আর পরের দিন সকালে স্বপ্না তার উঠোনে 3টি কলা গাছ দেখে তো ভীষণ অবাক হয়ে যায়। একই কাণ্ড, গরিবের উঠোনে 3টি কলা গাছ, কিন্তু আমি তো এই কলা গাছগুলো উঠোনে লাগাইনি, তবে এই কলা গাছগুলো কি লাগালো? আচ্ছা, তবে কি ঈশ্বর আমার দিকে মুখ তুলে তাকিয়েছে? ঈশ্বরের আশীর্বাদে এই কলা গাছগুলো হয়েছে, তবে তো এবার আমার কপালে খুলে যাবে। সে যাই হোক, এবার থেকে আমাকে কলা গাছের সঠিক পরিচর্যা করতে হবে, নয়তো কলা গাছ আমার ভাগ্যের চাকা কি করে ঘোরাবে। এরপর স্বপ্না জল এনে কলা গাছের গোড়ায় দেয়। এভাবে স্বপ্না 3 কলা গাছের যত্ন নিতে থাকে। এরপর বেশ কিছুদিন কেটে যায়। এদিকে রাজামশাইও তার রাজ্যে ফিরে আসে, আর সাথে করে অরুণাচল রাজ্যের রাজমাতা ও সুখ পাখিকে অতিথি হিসেবে নিয়ে আসে। রাজামশাই, আপনি ফিরেছেন, আমাকে ক্ষমা করবেন রাজামশাই, আমি যে আপনার 3 কন্যাকে রক্ষা করতে পারিনি। আপনার 3 কন্যা যে আমার চোখ ফাঁকি দিয়ে পালিয়ে গেছে। এসব তুমি কি বলছো সেনাপতি? কোথায় চলে গেছে আমার 3 কন্যা? হায় 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 ঈশ্বর, এ আমার কি সর্বনাশ হয়ে গেল ঈশ্বর। কাঁদিস না বাছা, তোর 3 কন্যাকে খুঁজে বের করার দায়িত্ব আমি নিলাম। আমার সুখ পাখির চোখ এতটাই তীক্ষ্ণ যে ও আকাশ পাতাল ভেদ করে হলেও খুঁজে বের করতে পারবে। আর সুখ পাখি যদি একবার তোমার 3 কন্যার খবর পায় তবে সেটা অবশ্যই আমায় বলবে। তাই নাকি রাজমাতা? তবে আর দেরি করছেন কেন? আপনার সুখ পাখিকে বলুন আমাদের 3 রাজকুমারীকে ফিরিয়ে আনতে। তবে রাজমাতা, আমরা এই পাখির ভাষা কি করে বুঝবো?
আপনার পাখি কি কথা বলতে পারে? না বাছা, তবে সুখ পাখির কিচিরমিচির শব্দ আমি বুঝতে পারি। সে যাই হোক, তুই আর কোনো দেরি করিস না সুখ পাখি, যা 3 রাজকুমারীর সন্ধান নিয়ে আয়। এরপর সুখ পাখি উড়াল দেয়। না না, এটা কিছুতেই হতে পারে না। আমি কত কষ্ট করে সবটা সাজালাম, আর এই রাজমাতা এসে কিনা সবটা উল্টোপাল্টা করে দিচ্ছে। তবে এবার আমি ওই রাজমাতাকে শেষ করে দিব। তবে যদি সুখ পাখি 3 কন্যার সন্ধান পেয়েও যায়, তাহলে সুখ পাখির ভাষা আর কেউই বুঝবে না। এরপর সেনাপতি রাজমাতাকে হত্যার পরিকল্পনা করে, আর রাতের অন্ধকারে সেনাপতি রাজমাতাকে হত্যা করে আর শ্মশানে নিয়ে গিয়ে সৎকার করায়। এরপর সেনাপতি রাজমাতার অস্থি নেয়। যাক বাবা, এবার আমার শত্রু শেষ। এবার এই অস্থি আমি এমন জায়গায় রাখবো, এই অস্থির সন্ধান আর কেউ খুঁজে পাবে না। এ কথা বলে সেনাপতি সেই অস্থি নিয়ে রাক্ষস মাতার কাছে যায়। এ কি রে ছোকরা, এতদিন পর তুই আমার কাছে এলি কেন? আর আর এসব কি নিয়ে এসেছিস? এটা একটা শয়তান মহিলার অস্থি। এটা আপনি আপনার কাছে সাবধানে রাখবেন। এই অস্থি যেন আর কারো কাছে না যায়। এভাবে সেনাপতি রাক্ষস মাতার সাথে কথা বলছিল, আর এদিকে সুখ পাখি রাজার কাছে ফিরে আসে। সুখ পাখি, তবে কি তুই আমার 3 কন্যার খবর পেয়েছিস? বল আমাকে। কিন্তু তুই তো এসে গেছিস, এদিকে যে আমি রাজমাতার খোঁজ কোথাও পাচ্ছি না। আর তাছাড়া রাজমাতা তো এই প্রাসাদেও নেই। তবে আমি তোর ভাষা বুঝবো কি করে? রাজার কথা শেষ হতে না হতেই সুখ পাখি উড়াল দেয়, আর রাজাও সুখ পাখির পেছন পেছন যেতে থাকে। সুখ পাখি রাজাকে 3 কলা গাছের কাছে নিয়ে যায়। তবে স্বপ্না সুখ পাখিকে দেখে চিনতে পারে। আরে সুখ পাখি, তুই এখানে? কিন্তু রাজমাতা কোথায়? রাজমাতার থেকে জাদুবিদ্যা শেখার পর যে চলে এলাম, তারপর তো আর তোদের সাথে দেখাই হয়নি রে। তবে হঠাৎ তুই এখানে এসেছিস কেন রে? এ কি, সাথে আবার তো দেখছি রাজামশাইও আছেন। এরপর সুখ পাখি কিচিরমিচির করতে থাকে, আর স্বপ্না সুখ পাখির ভাষা বুঝতে পারে। কি, ওই সেনাপতি এত খারাপ? সেনাপতি কিনা 3 কন্যাকে 3 কলা গাছে বন্দি করে রেখেছে আর রাজমাতাকে হত্যা করেছে। তবে আর দেরি কেন, তুই আমাকে নিয়ে চলো সেনাপতির কাছে। আজ তো আমি ওকে উচিত শিক্ষা দেব। এরপর সুখ পাখি স্বপ্নাকে নিয়ে রাক্ষস মাতার গুহায় যায়, আর সেখানে গিয়ে স্বপ্নার সুখ পাখি রাক্ষস মাতা আর সেনাপতিকে দেখতে পায়। আচমকাই তারা সেনাপতি ও রাক্ষসীর ওপর জাদু প্রয়োগ করে। স্বপ্না এবং সুখ পাখির জাদু শক্তির প্রভাবে ডাইনি এবং সেনাপতি ভৎস হয়ে যায়, আর স্বপ্না তার জাদু বলে অস্থি থেকে রাজমাতাকে মুক্ত করে দেয়। এ কি রে স্বপ্না, তুই? সত্যি তোরা আমার খুব ভালো শিষ্য রে। তোদের কারণেই আজ আমি পুনর্জন্ম পেলাম। তুই আর সুখ পাখি সব সময় এভাবেই আমার পাশে থাকিস। এবার চল রে, আর কথা বলার সময় নেই। রাজার 3 কন্যাকে যে উদ্ধার করতে হবে। এরপর তারা 3 কলা গাছের কাছে চলে যায়, আর রাজমাতা তার জাদু বলে 3 কলা গাছ থেকে 3 কন্যাকে মুক্ত করে। এই তো আমার 3 কন্যা। আমি আমার 3 কন্যাকে ফিরে পেয়েছি। তবে তোমাদের 3 জনের কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ থাকব, কারণ তোমাদের 3 জনের জন্যই যে আমি আমার 3 কন্যাকে ফিরিয়ে পেলাম। ধন্যবাদ তোমাদের।